প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত, লাভবান হবেন 12 লাখ কৃষক। অমর একুশে বইমেলা উদ্বোধন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ। সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্য দেশের কাজ নয় মন্তব্য প্রধানমন্ত্রীর, গুণীজনদের 21 পদক প্রদান। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোশতাকুর রহমান। কথা কম বলে কর্মকর্তাদের মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের সুদ হার কমানোর উপায় খোঁজার তাগিদ। সংস্কার পরিষদে সই না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই মন্তব্য নাহিদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেছেন চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন খান আকরাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় 12 লাখ কৃষক লাভবান হবেন। বিএনপি জোট সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব নাসিবুল গনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশে প্রায় 70% মানুষ জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ে এ খাতের অবদান প্রায় 19%। তাই এ খাতে ঋণ মওকুফের প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নেয়ার পর যত সুদই হোক সুদ আসল সহ পুরোটা মওকুফ করা হবে। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। সমুদয় অর্থই মাফ হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এ পর্যন্ত সুদসহ কৃষকের কাছে পাওনা প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রকৃতপক্ষে লাভবান হবে বলেও জানান তিনি। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের 1991 থেকে 1996 মেয়াদে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে। যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের 1991-96 সময়ে তখন 5,000 টাকা মতো কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়েছিল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রতি বছর বইমেলার পরিধি বাড়লেও পাঠ্যাভ্যাস বাড়ছে কিনা তা ভেবে দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সেকান্দার রহমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানো সহ একাধিক বিষয়ে কথা বলেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি শেখা, জানা ও বোঝার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বইমেলা প্রাঙ্গণ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। এবছর বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মেলায় শিশুদের জন্য শিশু প্রহর থাকবে ছুটির দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবছর মোট 549টি স্টল ও 87টি লিটল ম্যাক থাকছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21শে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান, বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। এদিকে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ফেরানো পায়ে হেঁটে। আর জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21শে পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। 21 জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের
অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানকে 21 পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন হিসাববিদ ও ব্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোহাম্মদ মোশতাকুর রহমান। কাজে যোগ দিয়েই কথা কম কাজ বেশি নীতিতে চলার প্রত্যয় জানান তিনি। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কথা কম বলে কিভাবে মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের সুদ হার কমানো যায় সেই উপায় খোঁজার তাগিদ দেন। শ্রমিক স্বার্থ বিবেচনায় দেশের বন্ধ কলকারখানা চালুর ব্যাপারে নীতিগত সহায়তার আশ্বাসও দেন নতুন গভর্নর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাত্র 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে একই চেয়ারে দুই গভর্নর। আগের দিন যেই চেয়ারে বসেছিলেন বিদায়ী ডক্টর আহসান এইচ মনসুর, সেই দায়িত্ব বুঝে নিতে পরদিন সকালেই বাংলাদেশ ব্যাংকে যান হিসাববিদ, গবেষক ও গার্মেন্টস ব্যবসায়ী মোশতাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের 14তম নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান 3 ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের মোশতাকুর রহমান জানান, কথা নয় কাজের মাধ্যমেই অভিজ্ঞতার প্রমাণ দেবেন তিনি। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। এরপর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে নিজের কর্মপরিকল্পনা জানান গভর্নর। নিয়োগ বাতিল হওয়া আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের প্রশংসার পাশাপাশি সংস্কার চালিয়ে নেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। বিগত গভর্নর মহোদয়ের যে অ্যাচিভমেন্ট সেটাকে কিন্তু উনি স্বাগত জানিয়েছে, কারণ খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে, এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। অতএব ওই কর্মসূচিগুলো এখন মুখ থুবড়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন, এবং এর সাথে হয়তো বা কোনো চেঞ্জ আসতে পারে, কোনো নতুন কোনো পারসেপশন যোগ হতে পারে, কারণ নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে। অর্থনীতির স্বার্থে নামিদামি কিংবা বিতর্কিত হলেও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে নতুন গভর্নরের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানান মুখপাত্র। গভর্নর মহোদয় প্রথমেই বলেছেন বাংলাদেশ ব্যাংক এবং একই সাথে ব্যাংকিং খাতে উনি গুড গভর্নেন্স এনশিওর করতে চায়। অতএব
ল ব্রিচ করে কখনো গুড গভর্নেন্স এনশিওর করা যায় না। তবে এখানে কিছু কম্প্রোমাইজের ইস্যু আছে। যেই কলকারখানা মনে করেন যে একজন কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা কাজ করে তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যাতে নীতি সহায়তা যেহেতু দিলামই, তারা যাতে ফুল প্লেজেড ব্যবসা করার সুযোগ পায়। কারো জন্য বৈষম্যমূলক হয় এমন পদক্ষেপ না নেয়ার ব্যাপারেও নতুন গভর্নর আশ্বস্ত করেছেন বলে জানান মুখপাত্র। শৃঙ্খলা ভঙ্গ করবে এবং কেউকে আমরা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার পরিষদে স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে জনগণ সংস্কারের জন্য, এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য ভোট দেওয়া হয় নাই। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং যারা সাক্ষ্য দিয়েছে তাদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজে সাধারণ জীবন যাপন করবেন আর গুরুত্বপূর্ণ জায়গায় এমন কাউকে নিয়োগ দেবেন যারা বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে যাবে, এমনটাও মেনে নেওয়া হবে না। যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে এই রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানায় আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এজাহার অনুযায়ী 1971 সালের 26 মে 15 থেকে 20 জন রাজাকার এবং 25 থেকে 30 জন পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চাপড়ি তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের উপর হামলা চালায়। 40 থেকে 50টি বাড়িঘরে লুটপাট, বাড়িঘরে অগ্নি সংযোগ করে ধ্বংস করে। 2 জন নিরীহ মানুষকে হত্যা করে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অ্যাটাক বা ক্রাইম ছিল, কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের কণ্ঠ রোধ হবে। জবাবদিহিতার মধ্যেই গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর প্রতিনিধিদের সাথে বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী কথা বলেন। মেজবা রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর প্রতিনিধি দল। বৈঠকে বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিরা 10টি বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সরকার গণমাধ্যম শিল্পকে শক্তিশালী ও গতিশীল দেখতে চায়। বলেন, দায়িত্বশীলতার চর্চা থাকলে সংবাদ মাধ্যমের পরিসর আরও বিস্তৃত হবে। গণমাধ্যমের এই স্বাধীনতা থাকা উচিত এবং গণমাধ্যমের এই স্বাধীনতা না থাকলে নাগরিক হিসাবে যে ভোগান্তিটা হয় অথবা নাগরিকদেরকে যারা আমরা জড়ো করার চেষ্টা করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তাতে আমাদের কি ক্ষতি হয়? আমি নিজেও সে কারণে একজন ভিকটিম।
দীর্ঘদিন আমাকে অনেক মিথ্যা মামলা বহন করতে হয়েছে, এখনও আছে, কারাগারে থাকতে হয়েছে। ফলে আমি বিষয়গুলিকে আমি দেখি একটা অভিজ্ঞ রাজনৈতিক কর্মী হিসাবে দেখি। এবং আবার একই সঙ্গে এটা বুঝতে হবে যে স্বাধীনতা কিন্তু জবাবদিহিতাবিহীন হয় না। জবাবদিহিতাবিহীন যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে। আবার জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি। এ সময় অ্যাডকোর পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সমস্যাগুলোর সমাধান হলে সরকার ও মালিকপক্ষ উভয়ই লাভ হবে বলেও উল্লেখ করেন তারা। যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আমার মনে হয় যে এই সমস্যাগুলো আমার মনে হয় যে খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো সবগুলোই কিন্তু মানে উইন উইন সিচুয়েশন, যেটা সরকারেরও লাভ, আমাদেরও লাভ এবং আমাদের সংশ্লিষ্ট যারা সহকর্মী মানে স্টেক হোল্ডার এবং যারা আপনারা এই যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ক্যামেরাম্যান আছেন, বোনেরা আছে, সবাই আছে, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা লাভের ব্যাপার হবে। বৈঠকে গণমাধ্যম শিল্পের বিকাশে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেবে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এছাড়া পোশাক পরিবর্তনে পুলিশ সার্ভিস কমিশনের দাবির বিষয়টি আলোচনা হলে অবহিত করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে আর কি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। এক স্কুল ছাত্রকে কিডন্যাপ করা হয়েছে, তাকে দ্রুত উদ্ধার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন নির্দেশনার পরই অপহরণের 1 ঘণ্টার মধ্যে স্কুল ছাত্রটিকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। এদিকে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতির হত্যাকারী সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা কাপড়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2টার দিকে খিলগা থেকে অপহরণ করা হয় 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে 1 ঘণ্টার মধ্যে অপহৃত ছাত্রকে উদ্ধার করে পুলিশ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আলোচনায় আসে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের সাথে কি কথা হয়েছিল তা নিজে জানালেন ডিসি রমনা। এরকম একটা ঘটনা ঘটেছে, বাচ্চা অপহৃত হয়েছে, তাকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে, এটাই। এরপরে আমরা উদ্ধার করার পরে আবার এটা হয়তো বা আরও উপরের লেভেলেও দিতে পারতো, ওখান থেকে আস্তে আস্তে আসতে পারতো। সে মানে ওইখানে হয়তো তাৎক্ষণিকভাবে বাবার যে অবস্থাটা ছিল ওইটা বিবেচনায় হয়তো মনে হয়েছিল যে আমার দরকার বাচ্চাটাকে আগে অক্ষত অবস্থা উদ্ধার করা। এই থেকে যে কাজটা করবে কে, হয়তো ফিল্ড লেভেলে কাজটা কে করবে কে, হয়তো তখনই মনে হয়েছিল যে যেহেতু আমি রমনা এলাকায় আছি, তখন আমাকে কিন্তু ফোন দিয়েছে। এদিকে সুসম্পর্ক, তারপর সন্দেহ থেকে খুন করা হয় হাজারীবাগের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতিকে। আর ঠান্ডা মাথায় খুন করেছে সিয়াম নামে এক যুবক। সিয়ামকে গ্রেফতারের পর এমন তথ্য জানায় পুলিশ। দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। তো আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে
ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পলায় যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি দুজন একসাথে হাঁটছিলেন। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে উদ্ভ্রান্তের মতো দেখা যায় সিয়ামকে। উদ্ধার করা হয় বিনতির ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল সিয়াম। মনে করছি ছোট পোলাপান দুষ্টামি করতেছে, ঠিক হইয়া যাইব, বুঝতে পারি না ওরা এত দূর যাইব। হ্যাঁ, আমার মেয়ে সব কথা আমার কাছে বলে, কি কারণে হঠাৎ করে এই কথা বলে না জানে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জুলাই আন্দোলনের প্রথম 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুলাই আন্দোলনে ফতুল্লা থানায় পৃথক 4টি মামলা এবং নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আজ জামিন পান নারায়ণগঞ্জের সাবেক মেয়র। আদালতে এই আসামি পক্ষের শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের 9 মে ভোর রাত 3টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিনা হায়াত আইভীকে। পরে হাইকোর্ট তাকে 5 মামলায় জামিন দিলে আপিল বিভাগ সেটাকে স্থগিত করে। গত 18 নভেম্বর আরও 5 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে উচ্চ আদালতের অপর বেঞ্চ থেকে জুলাই আগস্টে বগুড়ায় দায়ের করা একটি মামলায় 6 মাসের জামিন পেয়েছে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি। তাকে 5টি মামলা, যার মধ্যে 4টি এফআইআর নাম ছিল, একটা এফআইআর নাম ছিল, সেই 5টি মামলাতে যেদিন জামিন দিয়েছে সেই দিন রাত্রিতেই আজকের যে 5টি মামলা, সেই 5টি মামলা তাকে শুনানি আরেস্ট আবেদন করেছিল 9, 11, 25-এ, কিন্তু সেই মামলা শুনানি আরেস্ট কার্যকরী হলো 18, 11, 2025-এ। এই যে মাঝখানে 269 ডেজ সে কাস্টডিতে, অপরদিকে এফআইআর তার নাম নাই, স্পেসিফিক কোনো এলিগেশন নাই, এমন কিন্তু মিন টাইম তদন্তে কোনো অগ্রগতিও নাই। এই সব বিবেচনায় তাকে জামিন মঞ্জুর করেছে। ঈদ সামনে রেখে এবারে নৌযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না। নৌ পরিবহন মন্ত্রী আরও বলেন, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে অবৈধ পার্কিং বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌযান মালিকরা ভাড়া না বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ঈদের আগে 5 দিন ও ঈদের পর 5 দিন পর্যন্ত বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী বলেন, চাঁদা আর চাঁদাবাজি এক বিষয় নয়। নির্ধারিত প্রক্রিয়া মেনে অর্থ সংগ্রহ করা হলে তাকে চাঁদাবাজি বলা কঠিন, তবে জোরপূর্বক অর্থ আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো অবৈধ শক্তি যদি এই ধরনের কাজ করতে চায় তার কোনো সুযোগ নেই। গতবার যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরও কিছু বিষয় আমরা যুক্ত করেছি, সবার পরামর্শ শুনেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা তার হতে দিব না। এক জায়গায় ইফতারির সব আইটেম পেতে রাজধানীর মিরপুরবাসীর ভরসাস্থল হয়ে উঠেছে রাব্বানির হোটেল, যেখানে বাহারি পদের কাবাব থেকে শুরু করে আছে কয়েক পদের জিলাপিও। তবে হোটেলটি বেশি পরিচিত সুস্বাদু হালিমের জন্য। আছে ইফতারির চিরায়ত প্রায় 150 আইটেম। ব্যবসায়ীরা বলছেন, দামের সাথে মানের সমন্বয় করে ব্যবসা করছেন প্রায় 1.5 শতাব্দী ধরে। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। সারাদিন রোজা রেখে ইফতারিতে স্বাদের সাথে মানের সমন্বয় করেন রোজাদাররা, তাই তো বিশ্বস্ত দোকানেই ভিড় জমান তারা। ভাজা পোড়ার পাশাপাশি অনেকের পছন্দ হালিম, আর স্বাদ ও মানের বিবেচনায় অনেকের পছন্দ রাব্বানির হালিম। 200 থেকে শুরু করে যেখানে 1000 টাকার হালিম কিনে থাকেন ক্রেতারা। রাব্বানি হোটেল এটা অনেক পুরানো একটা হোটেল। আমি মূলত এখানকার হালিমটা সবচেয়ে বেশি প্রেফার করি। এখানে আইটেম আছে হলো 9টা আইটেম আছে মোট হালিমের। এখানে গরু আছে, খাসি আছে, আর সব ভাগ করা আছে। আপনার 27 পদের বা 33 পদের আইটেম দিয়ে বানানো হয় কাবাব মশলা, এটা দিয়ে আপনার হালিম বানানো হয়েছে।
আমরা এখানকার রেগুলার কাস্টমার। এখানকার হালিম খুব বিখ্যাত, নান, গ্রিল, তারপরে ওই যে বিভিন্ন চিকেন আইটেম আছে। আগে খাওয়া হয়েছে এই জন্য আর কি আবার আসছে, অ্যাকচুয়ালি মজার জন্য আর কি। ইফতারিতে অনেকের পছন্দ কাবাব। তাদের কথা মাথায় রেখে বিভিন্ন পদের কাবাবের সমাহার দেখা যায় দোকানগুলোতে। আছে ইফতারির চিরায়ত শতাধিক আইটেম। জিলাপিও ভালো, এদের কাবাব ভালো আছে, মোটামুটি সব আইটেম আর রাব্বানির আইটেম সবই চলে। ছোট থেকে রাব্বানিতে খাওয়া হয়, আমি আমার বাবা। তো গরুর মাংস যে স্পেশাল যে নাস্তাটা আমরা এখানেই করি। তো রোজার সময় সবসময় ছোট জিলাপিটা, হালিমটা এখান থেকে নেওয়া হয়। এরপরে বটি কাবাবটা, টিকা কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ডিম চপ, চিকেন চাসলিক, তারপর চিকেন ফ্রাই, চিকেন শর্মা। এক জায়গাতেই মিলছে কয়েক পদের জিলাপি, তবে ক্রেতাদের বেশি টানছে ঘিয়ে ভাজা রেশমি জিলাপি। এটা জিলাপি আছে বোম্বা জিলাপি, এটা খুব সুস্বাদু, খাইতে ঘিয়ে ভাজা। আবার আছে রেশমি জিলাপিও আছে। 3টা জিলাপি আইটেম আছে এখানে আমাদের। আলহামদুলিল্লাহ দেখেছে অর্ধ শতাব্দীর সময় হয়ে গেছে। আমরা মিরপুরে ঐতিহ্যবাহী রাব্বানি হোটেল 45 থেকে 47 বছর অতিবাহিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে দেখা গেছে আপনার 150 থেকে 200 আইটেমের মতন রমজান মাসে বিশেষভাবে ইফতারের আয়োজন থাকে। ইফতারিতে স্বাদের সাথে মানেরও সমন্বয় করছেন ক্রেতারা, তাই এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত, লাভবান হবেন 12 লাখ কৃষক। অমর একুশে বইমেলা উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ। সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্য দেশের কাজ নয় মন্তব্য প্রধানমন্ত্রীর, গুণীজনদের 21 পদক প্রদান। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। কথা কম বলে কর্মকর্তাদের মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের সুদের হার কমানোর উপায় খোঁজার তাগিদ। সংস্কার পরিষদে সই না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই মন্তব্য নাহিদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেছেন চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন খান আকরাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।